এই ভিডিওতে এডমান বার্কের স্পিচ অন দা ইস্ট ইন্ডিয়া বিল এই স্পিচটা আলোচনা করব। আগে বলে রাখি যে এটা একটা বক্তব্য। এই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া হয়েছিল। এডমান বার্ক একজন আহ, রাজনীতিবিদ ছিলেন, একজন সুবক্তা ছিলেন এবং একজন মানবতাবাদী লোক ছিলেন। এই এডমান বার্কের আহ, ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যটা আজকের আলোচনার বিষয়। এখানে একটা কথা বলে রাখি, এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের বিরুদ্ধে। তবে আজকে এটা একটু আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে তো আমরা যাব হচ্ছে আহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বক্তৃতা দেওয়া এই এডমান বার্ককে, সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, একটু বলে রাখি, এডমান বার্ক হচ্ছেন একজন আমি একটু আগে বলেছি রাজনীতিবিদ, এবং সেই সাথে তার একটা বড় পরিচয় ছিল। তিনি হচ্ছেন এই যে তিনি হচ্ছেন একজন আহ, আহ, ব্রিটিশ পার্লামেন্টারিয়ান। তিনি এই বক্তৃতা ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছেন, এবং আহ, তিনি সেই সময়ের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা এই আমাদের এই ভারত উপমহাদেশে অনেকদিন শাসন করেছে, এটা আমরা জানি। প্রথম দিকে যখন আহ, অর্থাৎ 1757 সালের পর থেকে যে সময়টা, সেই সময়টা আসলে ব্রিটিশ সরকারের সরাসরি শাসন ছিল না। সেই সময় যে শাসনটা ছিল সেইটা হচ্ছে কোম্পানি শাসন, এবং কোম্পানি শাসন অত্যন্ত কঠিন ছিল। কোম্পানির লোকদের অনেক অত্যাচার নির্যাতন এই ভারত অঞ্চলের, ভারত পাক ভারত উপমহাদেশের মানুষের উপর ছিল। তো এই এই কোম্পানির যে নির্যাতন, সেই নির্যাতনকে কন্ট্রোলে আনার জন্য আহ, এই আহ, জেমস ফক্স জেমস ফক্স নামের আরেকজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, তিনি একটা সংসদে একটা বিল এনেছিলেন। এখানে আছে যে যে ফক্স ইস্ট ইন্ডিয়া বিল, তিনি একটা বিল এনেছিলেন। জেমস ফক্স এই বিলটা এনেছিলেন যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতা, অ্যাক্টিভিটি, সেটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। মনে রাখতে হবে এই বিলটা কোম্পানির বিরুদ্ধে। আবারও বলি, এই বিলটা কোম্পানির বিরুদ্ধে। আর বার্কের বক্তব্য বিলের পক্ষে, কোম্পানির বিপক্ষে, এটা বুঝতে হবে। তো বার্ক যদিও একজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ছিলেন, আইরিশ লোক অবশ্যই, তিনি এই বিলের পক্ষে তার বক্তব্য তুলে ধরেছিলেন। অর্থাৎ এই বিলের পক্ষে তার বক্তব্য, এটার অর্থ হচ্ছে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে তার বক্তব্য দিয়েছিলেন। তিনি একজন ব্রিটিশ হয়েও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন, কারণ তিনি ছিলেন মানবতাবাদী এবং ন্যায় বিচারের পক্ষে। তিনি মানবতার দিক থেকে এবং ন্যায় বিচারের দিক থেকে মনে করেছিলেন যে ব্রিটিশ এই কোম্পানিটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ইন্ডিয়ায় যা করছে তা মারাত্মক ভুল এবং মানবতা বিরোধী। সেই কারণে তিনি এটা করেছিলেন। এবং এই যে যে বিলটা ইস্ট ইন্ডিয়া বিল নামে আমরা বলি, এটা জেমস ফক্স তিনি এই বিলটা উত্থাপন করেছিলেন। এই বিলকে এই জন্য ফক্স বিলও বলা হয়। এবং এই বিলটা উপস্থাপিত হয়েছিল 1783 সালে। স্বভাবতই বার্কো এই বিলের পক্ষে বক্তৃতা দিয়েছিলেন 1783 সালে। তো এটা আমি ইতিমধ্যেই বলেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করার জন্য এই বিলটা আনা হয়েছিল। আমরা এই বিল সম্পর্কে বিস্তারিত আজকে জানবো। আহ বার্ক এই বিলকে বলতেন হচ্ছে ম্যাগনা কার্টা অফ হিন্দুস্তান। অর্থাৎ তিনি এই বিলকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করেছিলেন। তো ম্যাগনা কার্টা যে এই বিলটা 1215 সালে, চার্টার, যেটা 1215 সালে আহ এটা হয়েছিল, এই ম্যাগনা কার্টা করা হয়েছিল সেই সময়ের রাজা জন জন এর যে ক্ষমতাকে কমানোর জন্য। কারণ জন ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপর নিষ্ঠুর এবং নির্যাতনকারী হয়ে উঠেছিলেন। তো
বার্ক মনে করলেন যে যদি ইস্ট ইন্ডিয়া বিল পাশ হয় তাহলে এইটা ভারতীয় জনগণের জন্য ম্যাগনা কাটা হিসেবে কাজ করবে। অর্থাৎ ম্যাগনা কাটা যেভাবে জনের ক্ষমতাকে হ্রাস করে ব্রিটিশ জনগণের উপকার করেছিল, ব্রিটিশ জনগণের স্বার্থ এবং ব্রিটিশ জনগণের জন্য ন্যায় বিচার সংরক্ষণ করেছিল, ঠিক সেভাবে ইস্ট ইন্ডিয়া বিলও ভারতীয় জনগণের জন্য আহ, ন্যায় বিচার এবং ভারতীয় জনগণের স্বার্থকে সংরক্ষণ করবে, এইটা তিনি বিশ্বাস করতেন। এই জন্য বার্ক এখানে লিখে রেখেছি যে লাইক অ্যান্ড ইস্ট ইন্ডিয়া বিল টু এ নিউ ম্যাগনা কার্টা, অর্থাৎ তিনি ইস্ট ইন্ডিয়া বিলকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করেছিলেন। কারণ তার বিশ্বাস হতো যে ইট উড প্রোটেক্ট দ্য রাইটস অফ অপ্রেসড ইন্ডিয়ান্স, নির্যাতিত ভারতীয়দের অধিকার এই ইস্ট ইন্ডিয়া বিলটা সুরক্ষা করতে পারবে, ভারতীয়দের যে অধিকার সেটা রক্ষা করতে পারবে। এবং এটা আমরা জানি তিনি এটা ন্যায় বিচারের দিক থেকে অন দা গ্রাউন্ড অফ জাস্টিস তিনি এই এই সমর্থনটা করেছিলেন, ইস্ট ইন্ডিয়া বিলকে সমর্থন করেছিলেন। এখানে একটা কথা উল্লেখ করে রাখা প্রয়োজন, আহ ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু এই বিলটা পাশ হয় নাই, স্বভাবতই সত্য কথা। আহ কারণ ব্রিটিশ পার্লামেন্ট তারা চায়নি যে তাদের একটা কোম্পানির ক্ষমতা কমে যাক। তাদের কোম্পানির ক্ষমতা কমে গেলে তাদের অর্থনৈতিক যে সুনাম, অর্থনৈতিক যে বৃদ্ধি সেটা কমে যাবে, সেই কারণে তারা এই বিলের পক্ষে তারা সমর্থন করেননি এবং এই বিলটা পাশও হয়নি। তারপরেও এই বিলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা পুরো দেশের বিরুদ্ধে গিয়ে মানবতাবাদী কারণে অন্য আরেকটা দেশকে সাপোর্ট করা। বার্ক এই বিলের শুরুর দিকে এই চার্টার্ড রাইটস অফ কোম্পানি এটার বিরুদ্ধে তিনি স্পষ্টভাবে বলেছেন। চার্টার্ড রাইটস, তো চার্টার্ড রাইটসটা কি জিনিস? কোম্পানির জন্য একটা বিধি করা হয়েছিল, এটা করা হয়েছিল হচ্ছে 1600 সালে। এলিজাবেথ দা ফার্স্ট তিনি 1600 সালে এই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ফাউন্ড করেছিলেন এবং এটার ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা চার্টার করেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিষয়গুলো মেনে চলবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই অধিকার আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কোম্পানি হলেও এটার অনেক ক্ষমতা ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ব্যবসা বাণিজ্য করতে যেত কোনো অঞ্চলে, প্রভাব বিস্তার করলে তারা ট্যাক্স কালেক্ট করতে পারতো। তাদের একটা বড় একটা আর্মি ছিল, কোম্পানির আর্মি থাকা এটা খুব অবাক করা বিষয়। তারপরও আমরা দেখতে পাচ্ছি তাদের আর্মি ছিল। এবং আমরা জানি যে এখানে আমাদের বাংলাদেশের এই অঞ্চলে তারা সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়েছিল তাদের আর্মি দিয়ে। এখনকার যুগে অবশ্য একটা কোম্পানি আর্মি রাখবে এটা কেউ অ্যালাউ করে না। ব্রিটিশরা তাদের একটা কোম্পানিকে আর্মি রাখার অনুমতি দিয়েছিল এবং তারা যুদ্ধ করতে পারতো, যদি তাদেরকে কেউ ট্যাক্স না দিত তাহলে তারা ওই ট্যাক্স পেয়ার না, ট্যাক্স পে করতে যারা অস্বীকৃতি জানায় তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে পারতো ট্যাক্স আদায় করার জন্য। তো এটা বেশ ক্ষমতাশালী একটা দল ছিল, একটা কোম্পানি ছিল। এখন যখন এই বিলটা উঠলো, অনেকেই বলল, এই বিলের বিপক্ষে যারা তারা বলল যে কোম্পানি তো তাদের আহ, আহ, যে চার্টার্ড রাইটস এর বাইরে যাচ্ছে না, চার্টারের যে ক্ষমতা দেওয়া আছে তারা সেটাই আহ, পালন করছে, সেই অনুযায়ী তারা কাজ করছে। কিন্তু বার্গ বললেন চার্টারে থাকলেই একটা ভালো কাজ হয়ে যাবে তা না, কারণ চার্টারে যেটা আছে সেটা আসলে মানবতা বিরোধী। এই জন্য তিনি বলছেন যে চার্টার্স মাস্ট সার্ভ দ্য কমন গুড। তো চার্টার মানুষের ভালোর জন্য হতে হবে, চার্টার যদি মানুষের ভালোর জন্য না হয় তাহলে সেই চার্টার আসলে ভালো না। ওয়ার্নড এগেইনস্ট প্লেসিং কর্পোরেট প্রিভিলেজ ওভার মোরাল ডিউটি। তো ওয়ার্নড এগেইনস্ট প্লেসিং, তো ওই চার্টারে দেখা যাচ্ছে কি যে কর্পোরেট ব্যবসার যে সুবিধা, ব্যবসার ব্যবসাকে আহ নৈতিক দায়িত্বের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো তিনি বলেছেন এইটার বিরুদ্ধে তিনি সতর্ক করেছেন, বলছেন যে নৈতিকতার চেয়ে ব্যবসা বেশি গুরুত্বপূর্ণ হলে এটা মানবতা বিরোধী। তিনি এই কথা বলেছেন। তারপর তিনি এটা বলেছেন যে চার্টারকে কি করা যাবে না, যে আহ, অত্যাচারের আহ, যে ঢাল হিসেবে, শিল্ড, অত্যাচারের ঢাল হিসেবে দেখানো যাবে না, যেটা ব্রিটিশ পার্লামেন্টের অনেকেই বলছিলেন যে হ্যাঁ তারা যেটা করছে সেটা তো চার্টার মেনেই করছে। তো বার্গ বলছেন না, তারা চার্টার মেনে যদি অত্যাচার করে সেটাকে অত্যাচারই বলতে হবে, সেটাকে
আর প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। এবং দেখা যাচ্ছে কি চার্টার্ড রাইটস অফ ম্যান উইথ দিস কর্পোরেশন। আচ্ছা, তার আমরা আরেকটু পরে যাই। হিউম্যান রাইটস রুটেড ইন জাস্টিস এন্ড ন্যাচারাল ল। হিউম্যান রাইটস এর জন্য ওই চার্টার্স দেখার দরকার নেই। তিনি বলছেন যে হিউম্যান রাইটস আমরা ন্যায় বিচার এবং ন্যাচারাল ল দিয়ে আমরা দেখব। আর আমরা ন্যায় প্রাকৃতিক আইন এবং হচ্ছে জাস্টিস, ন্যায় বিচারের মাধ্যমে আমরা আমরা হিউম্যান রাইটস এর ব্যাপারটা আমরা দেখব। এটা চার্টারদের মাধ্যমে দেখা যাবে না। কারণ চার্টারে যে কথাগুলো বলা আছে এগুলো শুধু কোম্পানির স্বার্থ, কোম্পানির স্বার্থেই চার্টারের আইনগুলোকে দেখানো হয়েছে, লেখা হয়েছে। এখানে মানুষের স্বার্থ, মানবতাবাদী দিকগুলো, মানবাধিকারের দিকগুলো এখানে নাই। সুতরাং চার্টারই সবকিছু না। অর্থাৎ তিনি একজন ব্রিটিশ হয়েও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টারকে তিনি প্রশ্ন করেছিলেন। এবং তিনি এটা বলেছেন যে ক্রিটিসাইজ দ্য কোম্পানিজ মিসইউজ অফ ইটস চার্টার ফর প্রফিট। এই যে কোম্পানির যে আহ, দুঃশাসন, সেটাকে তিনি ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন। এবং তিনি বলেছেন চার্টার্ড রাইট শুড নট বি এ লাইসেন্স ফর টিরানি। চার্টার্ড রাইট বলে আমরা এটা করা, তিনি বলছেন যে এটাকে অত্যাচারের লাইসেন্স হিসেবে এটাকে দেখানো যাবে না। বলছে তো আমি তো এটা সংবিধান মতেই করছি, বিধি মতেই করছি, তো বিধির অজুহাত দিয়ে নির্যাতন করা যাবে না। তো এটা খুব চমৎকার। চার্টার্ড রাইটস, চার্টার্ড রাইটস ব্রিটিশ কোম্পানির কিছু অধিকার ছিল, অধিকারের আশ্রয় নিয়ে তারা, নিয়মের আশ্রয় নিয়ে তারা আহ, এই ইন্ডিয়ার জনগণের উপরে, ভারত পাক ভারত উপমহাদেশের জনগণের উপরে অত্যাচার নির্যাতন করছিল। বার্গ বলছেন এই সংবিধান মেনে বা বিধি মেনে অ- অন্যায় অত্যাচার হতে পারে না। বিধি মেনে হোক, বিধি না মেনে হোক, অন্যায় অন্যায়, অত্যাচার অত্যাচারী, অবিচার অবিচারী, এটা বন্ধ হতে হবে। তো এইভাবে তিনি চার্টার্ড রাইটস অফ দ্য কোম্পানি, তার বিপক্ষে তিনি বক্তব্য দিয়েছিলেন। আরো বিষয় আছে, সেগুলো আমরা আর দেখবো একটু এখনই। এবং তিনি সেই সময়ের এই এই অঞ্চলের, ভারতীয় অঞ্চলের মানুষের উপর নানা যে নির্যাতন, সেগুলোর চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আহ, এই যে কোম্পানির অধীনে মানুষের আহ, অনেক, যারা নির্যাতন হচ্ছিল, যারা ছোট সাধারণ মানুষ তারা যেমন নির্যাতিত হচ্ছিল, এবং যারা আহ, যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ তারাও নির্যাতনের শিকার হচ্ছিল, কেউ বাদ যাচ্ছিল না। এই যে এই লোকটা শাহ আলম, তার সম্পর্কে তিনি বলছেন যে শাহ আলম আহ, একজন ওই সময়ের এম্পারর ছিলেন। এম্পায়ার, তিনি নামমাত্র এম্পায়ার। হ্যাঁ, তিনি নমিনাল নমিনাল এম্পায়ার, কিন্তু তার সাথেও ব্রিটিশরা প্রতারণার আশ্রয় নিয়েছে তার মতো। এবং এখানে তিনি বলছেন যে শাহ আলম যেহেতু এম্পায়ার ছিল, তার ক্ষমতাটা কেড়ে নেওয়া উচিত হয় নাই। ব্রিটিশরা বলেছিল যে আমাদেরকে টাকা দাও, তুমি অ্যাটলিস্ট নামে হলেও থাকতে পারবা। পরে তাকে তাও থাকতে দেওয়া হয়নি। তার কাছ থেকে টাকাও নিয়েছিল, কিন্তু তাকে দেওয়া প্রতিশ্রুতি, টাকার বিনিময়ে তাকে দেওয়া প্রতিশ্রুতি তারা রক্ষা করে নাই। শাহ আলম ছিল হচ্ছে ভারতের আহ সার্বভৌমত্বের প্রতীক, সম্মান এবং সার্বভৌমত্বের প্রতীক। শাহ আলমকে তারা অপমান করছে, অন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো শাহ আলমের উপরও তারা নির্যাতন করেছিল। শাহ আলমের মতো একজন সম্রাট, আহ তাকেও তারা ছাড়েনি। আরো শুধু শাহ আলম না, আরো অনেকেই আছে। যেমন আমি আর এখন আরেকজনের কথা বলবো। উনি হচ্ছেন রাজা চেত সিং। রাজা চেত সিং ওই যে বেনারসের রাজা ছিলেন, বেনারস। আমরা একটু বলে রাখি, বেনারসের যারা রাজা থাকতেন তখনকার সময়ে, বেনারস হিন্দুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বেনারসের রাজাকে অন্য সব সব রাজারা সম্মান করত, কিন্তু ব্রিটিশরা তাকেও অসম্মানিত করেছে। বেনারসের রাজা চেত সিং সর্বোচ্চ চেষ্টা করেছেন ব্রিটিশদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের অঞ্চলকে বাঁচানোর জন্য। তিনি ব্রিটিশদের প্রতি আনুগত্য স্বীকার করেছিলেন, তাদেরকে একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়েছিলেন তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে। কিন্তু ব্রিটিশরা খুশি হয়নি, শেষ পর্যন্ত তাকেও সন্দেহ করেছিল, সন্দেহের বশবর্তী হয়ে তাকে বন্দি করেছিল এবং তাকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল। তো মানে চেত সিং এর মধ্যে একজন সম্মানিত শ্রদ্ধেয় রাজাকেও তারা
নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, আহ অসম্মানিত করেছে। এইবার হচ্ছে আমরা যা হচ্ছে আরেকজন ব্যক্তি, রাজা নন্দকুমার। রাজা নন্দকুমার তিনি এই যে ব্রিটিশ দের একটা বিষয় নিয়ে তিনি ওয়ারেন হাস্টিংস এর বিরুদ্ধে মত দিয়েছিলেন। ওয়ারেন হাস্টিংস সে সময়ের জেনারেল, গভর্নর জেনারেল, তার বিরুদ্ধে তিনি, গভর্নর জেনারেল তার বিরুদ্ধে তিনি মতামত দিয়েছিলেন। তা এই জন্য রাজানন্দ কুমারকে অভিযুক্ত করা হয়েছিল এবং এক্সিকিউট করা হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। হ্যাঁ, ফাঁসি দেওয়া হয়েছিল। আহ, এবং এটা এটা একটা অবিচার ছিল, মানে এটা এই জন্য এটাকে বলা হয় যে জুডিশিয়াল কিলিং বা জুডিশিয়াল অ্যাসাসিনেশন, জুডিশিয়াল হত্যা। মানে এটা আইন মেনে তো সবসময়, আইন সবসময় ভালো কিছু করে না। আইন হয়তো বেশিরভাগ সময় ভালো, কিন্তু কখনো কখনো আইনের মাধ্যমে অনেককে হত্যা করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজানন্দ কুমার আহ ওই আহ, ওয়ারেন হাস্টিংসে এক্সপোজ করার কারণে, ওয়ারেন হাস্টিংসের দুর্নীতি অবিচারকে তুলে ধরার কারণে ওয়ারেন হাস্টিংস রাজানন্দ কুমারের উপর অসন্তুষ্ট হয়েছিল এবং তাকে ফাঁসি দিয়েছিল। এটা অবিচারের মাধ্যমে, এটা ছিল জুডিশিয়াল অ্যাসাসিনেশন। এরপর আরেকজন ব্যক্তির কথা আমরা বলবো, হাফিজ রহমত খান। হাফিজ রহমত খান উনি একজন ওই যে আফগানিস্তানের দিকে একটা গোত্রের একটা প্রধান ছিলেন। তিনি যতগুলা ওই অঞ্চলে যতগুলা গোত্র ছিল, সবচেয়ে তিনি ছিলেন মর্যাদাবান, শক্তিশালী এবং হচ্ছে প্রভাবশালী। এরকম একজন প্রভাবশালী মর্যাদাবান গোত্রপতিকে ব্রিটিশরা আহ, অন্য আরেকজনকে দিয়ে হত্যা করিয়েছিল। এবং তার এমন অবস্থা করেছিল যে তার মাথা কেটে ফেলা হয়েছিল, শিরচ্ছেদ করা হয়েছিল। এবং পরবর্তীতে তার পরিবার অনেক দরিদ্র হয়ে যায়। অনেকে এটা বলেছেন যে তার স্ত্রী এবং সন্তানরা ব্রিটিশ ক্যাম্পে ভিক্ষা করেছে। মানে আহ, ওই হাফিজ রেহমত খান মারা যাওয়ার পরে এটা দেখানো হলো যে একজন প্রভাবশালী মানুষকে কিভাবে একেবারে দরিদ্র করে দেওয়া হলো ব্রিটিশরা। শাহ আলম, চেত সিং, রাজানন্দ কুমার, হাফিজ রেহমত খান এরকম কাউকে ছাড়েননি। এরা তো পুরুষরা গেল, তো এরা তারা কিন্তু নারীদেরকেও ছাড়েননি। এখন আমরা দেখবো যে এই যে এই যে বেগমস অফ ঔদ, দুইজন বেগম, এরা পয়সাওয়ালা বেগম ছিলেন। হ্যাঁ, তো তাদের বিরুদ্ধে এই ব্রিটিশরা এক সময় বলল যে তোমরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এটা মিথ্যা। অবশ্যই এরকম মিথ্যা অভিযোগ দিয়ে তাদের যে সম্পদ সেগুলো নিয়ে নিত, ভয় দেখাতো এবং তাদের সম্পদগুলো নিয়ে নিত। সাবজেক্টেড টু মিলিটারি কোয়ারশন ফর ট্রেজার। তো এই যে তাদের কি হলো, আউটরেজাস ব্রিচ অফ এথিক্স ইভেন বাই কলোনিয়াল স্ট্যান্ডার্ডস। তো এই ঔদ এদের কি ছিল, এদের অনেক সম্পদ ছিল। বেগম এরা তো বেগম হওয়ার কারণে তাদের অনেক সম্পদ ছিল। ব্রিটিশরা বলল তোমরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এই জন্য আমরা তোমাদের এই যে ওয়েলথ, সম্পদ গুলো আমরা নিয়ে নিব। এইভাবে করে তারা সম্পদ নিয়ে নিল। আমরা দেখতে পাচ্ছি যে তারা আহ আহ, সাধারণ মানুষকে তো করেছেই, হ্যাঁ, এটা তো বলাই বাহুল্য। সেই সাথে তারা যারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন তাদেরকেও ছাড়েনি। এই যে পুরুষদেরকে তো করেছেই, সম্রাট, রাজা। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে দুজন নারী, সম্ভ্রান্ত পরিবারের নারী যাদের অর্থবিত্ত ছিল, তাদের অর্থবিত্ত হাতিয়ে নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে আহ মিথ্যা অভিযোগ এনেছিল। সেটা হচ্ছে মিথ্যা ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল এবং তাদের সম্পত্তিও তারা হাতিয়ে নিয়েছিল। এইভাবে ব্রিটিশরা, ব্রিটিশদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা যে এখানে একটা অত্যাচার নির্যাতন চালিয়েছিল, আহ সেই কথাটাই ব্রিটিশ পার্লামেন্টেই, অর্থাৎ ব্রিটিশদের অত্যাচার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার ব্রিটিশ পার্লামেন্টেই এডমান্ড বার্ক আহ, এই স্পিচে, স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল, এই স্পিচে তিনি আহ, আহ, উপস্থাপন করেছিলেন। এটা ভারতীয় জনগণের পক্ষে ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে ছিল। মানবতাবাদী দিক থেকে এই বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। এই স্পিচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। বিলটাও গুরুত্বপূর্ণ ছিল, বিলের পক্ষে যে বক্তব্যটা এডমান্ড বার্কের, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। কারণ তিনি তার ভারতীয় জনগণের প্রতি একটা সহানুভূতি এবং মানবতাবাদী একটা দৃষ্টিভঙ্গি তিনি প্রকাশ করেছেন। থ্যাংক ইউ।